বিপুলের সাথে দেখা হয় 2006 সালে, যখন পুরো বাংলাদেশে একটা সামরিক শাসন বা জরুরি অবস্থা ছিল। সেই সময় আমি প্রথম সফর করি পানছড়িতে। ওই সফরেই সে স্কুলে তখন পড়তো, তখনই তার সাথে প্রথম দেখা হয়েছে, যেটা আমার মনেও নাই। বা পরে যখন তার সাথে অন্য সাংগঠনিক কাজ করি, তখন সে বলছে যে দাদা, আপনার সাথে আমার প্রথম দেখা হয় স্কুলের একটা মিটিংয়ে। এই হচ্ছে তার সাথে আমার দেখা। আর লিটন তাদেরকে তো বলবো না, তারা আরো অনেক পরে তাদের সাথে দেখা হয় 12 সালের দিকে, যখন আমি খাগড়াছড়িতে প্রথম বদলি হয়ে এখানে পার্টিতে যোগ দেওয়ার জন্য এখানে পোস্টিং নিয়ে আসি, তখন প্রথম তাদের সাথে আমার দেখা হয়। আর লিটন, তারপরে সুনীল, রহিন সাদের ওই সময়কালীন সময়ে মূলত আমার সাথে তাদের দেখা বা পরিচয়। তো আসলে তাদেরকে কেন হত্যা করা হলো, আমরা যারা এখানে শহীদ হচ্ছি কেন, এখানে প্রধান দুটি দ্বারা। এক হচ্ছে শাসক গোষ্ঠী, দুই যারা আন্দোলনকারী। এখন যারা শাসক গোষ্ঠীর সাথে লিয়াজু করে, তারা দালালি করে বা সমাজের জন্য ক্ষতিকারক ভাবে যারা কাজ করছে, তারা আমাদেরকে হত্যা করছে, সরাসরি সেনাবাহিনী অথবা দালালরা অথবা অন্য কোনো তাদের তাবেদার গোষ্ঠী। এখন তারা তো শহীদ হয়ে গেল, এখন তাদের এই কার্যক্রমের পরিচিতি কি হবে? আপনারা জানেন, কোনো যদি অন্যায় করে বা এই অন্যায় কি সবসময় টিকে থাকে সমাজে? যেমন আজকে শেখ হাসিনা 16 বছর পর বিদায় নিয়েছে, সে স্বৈর শাসক এরশাদ, সে টানা 10 বছর ধরে ক্ষমতা ছিল। সে ক্ষমতা থাকার পর সে এখান থেকে আন্দোলনের কারণে বিদায় নিয়েছিল, হটিয়ে যেতে বাধ্য করেছিল শেখ হাসিনা, খালেদা জিয়া এবং বাংলাদেশের যারা রাজনৈতিক দল, তারা তাকে হটিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে, আমাদেরকে যারা হত্যা করছে তারা কি সব সময় এইভাবেই থাকবে? না, তাহলে কোনো জিনিস স্থির থাকে না। আজকে যে ঘটনাটা ঘটছে সেটা স্থির না, কালকে আরেক ধরনের ঘটনা ঘটবে, পরশু আরেকটা ঘটনা ঘটবে। কিন্তু এই ঘটনা ঘটতে একটা পরিণতির দিকে যায়। একজন শিশু যেমন তার মাতৃগর্ভ থেকে ধারণ করা থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া, বড় হওয়া এবং পরবর্তীতে তার পরিণতি বৃদ্ধ বয়সে সে মারা যায়, ঠিক প্রত্যেকটা রাজনৈতিক ঘটনারও একটা বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে বিকাশ হতে হতে একটা জায়গায় পরিণতি হয়। ঠিক সেই পরিণতির জায়গায় শেখ হাসিনা 16 বছর পর আমাদেরকে শোষণ নিপীড়ন চালিয়ে পুরো দেশব্যাপী মাইকেল চাকমার মতো মানুষকে গুম করে সে এখন এখান থেকে বিদায় নিয়েছে। ঠিক তেমনি আজকে পুরো মধ্যপ্রাচ্য থেকে যদি বলি, গাদ্দাফি, আজ বাশার আল আসাদের বাবা, সেও একজন আসাদ ছিলেন, সেও স্বৈর শাসক ছিল। এবং এই ধরনের পরিণতির জায়গা থেকেই আজকে আমরা বলবো যে অন্যায় করেছে তার একদিন সুরাহা হবে। যদি মহাভারতের ঘটনাও দেখি আমরা, আপনারা জানেন যে মহাভারতে অর্জুন, পঞ্চ পাণ্ডব ন্যায়ের পক্ষে ছিল, আর যারা দুর্যোধনরা ছিল অন্যায়ের পক্ষে। সেই কারণে সর্বশেষ অর্জুনরাই জয়লাভ করেছিল। যদিও অনেক লোক মারা গিয়েছে, কিন্তু অর্জুন জয়লাভ করেছে। কেন করেছে? যে ভগবান শ্রীকৃষ্ণ, সে ছিল ন্যায়ের পক্ষে। সব সময় ভগবানরা ন্যায়ের পক্ষে থাকেন। আপনারা জনগণ, আপনারাই ন্যায়কারী। সমাজে যদি ন্যায়কারী যদি না থাকতো, তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা লাভ করতে পারতো না। আজকে এই ঘটনা দেখছি, আজকে আমাদের মিঠুনদা মারা গেছে, আমাদের হয়তো অনিমেষদা মারা গেছে, রুইখয় মারা গেছে, আমাদের অনেক লোক মারা গেছে। আজকে থেকে 365 জনের অধিক লোক মারা গেছে আমাদের। এই মারা যাওয়ার পরও আমরা আপনাদের জনগণের জন্য পূর্ণ স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে যাদের আত্মাহুতি, বিপুল, শহীদ সুনীল, শহীদ রহিনসা এবং যারা আত্মাহুতি দিয়েছে, এটা সংখ্যায় অগণিত। আজকে তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের একদিন পূর্ণ স্বায়ত্ত শাসন কায়েম হবে। ওই মুখোশ সন্ত্রাসী আর যারা সেনাবাহিনী, তারা যদি তাদের শাসন শোষণ চালিয়ে সবসময় টিকে থাকতে পারতো, তাহলে ইতিহাস কোনোদিন পরিবর্তন হতো না। শেখ মুজিবুর থেকে যেত, শেখ হাসিনা থেকে যেত, বা বাশার আসাদ থেকে যেত, সবাই থেকে যেত, আমাদের কোনো পরিবর্তনই হতো না। তাহলে পরিবর্তন হয় কারণেই, সমাজে লড়াই সংগ্রাম টিকে থাকে বলে, সত্য একদিন প্রতিষ্ঠা লাভ করে বলে আমরা একদিন প্রতিষ্ঠা লাভ করতে পারবো, এই আশা ব্যক্ত করছি। অন্যায় প্রথমেই বলিষ্ঠভাবে সমাজে চাপিয়ে দিতে পারলেও, অন্যায় করতে পারলেও সে অন্যায় সবসময় টিকবে না। একদিন তার পরিণতি অবশ্যই তাকে ধ্বংস হতে হবে। এই জায়গা থেকে আমরা শহীদদের রক্তস্নানে জেগে ওঠো, বীরের বেশে পূর্ণ স্বায়ত্তশাসন লড়াইয়ে যুক্ত হও, এই স্লোগান
আমাদেরকে আপনাদের ছাত্র সমাজে যারা আজকে সেই সময়ে যারা বিপুল লিটনদের স্মরণে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে একজন বীরকে বিদায় দিয়েছে। এই বীরের কাহিনীটি ঠিক এই যে রামায়ণের যুগে যখন কি বলবো ইন্দ্রজিৎকে মারা হয়েছিল, সেই সময়ে রাবণের দেশেও এরকম হয়েছিল। শত হাজার হাজার মানুষ এই ইন্দ্রজিৎকে মানে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় দিয়েছিল। সেরকম একটি লেখা লিখেছিল যখন আমাদের মনে আছে আমাদের রুইখোজা মারা গিয়েছিল। বাংলা কলেজের অধ্যক্ষ তিনি একটা আমাদের লেখা লিখেছিলেন ওই রুইখোজা মারার পর থেকে। তখন বলেছিলেন যে এক বীরের অন্ত্যেষ্টিক্রিয়া, ঠিক মহাভারতের কাব্যে যেভাবে মানে সেই ইন্দ্রজিৎকে স্মরণ করে মানে মহাকাব্যটা রচিত হয়েছিল, মানে মেঘনাদ বধ কাব্য, ঠিক তেমনি একই ভাবে পার্বত্য চট্টগ্রামে এই রুইখোজা চাকমার স্মরণে যে ধরনের জনগণ সেই সমাবেশে যোগ দিয়েছিল সেটাকে স্মরণ করে তিনি বলছেন এটা ঠিক সেই কাব্যের মতো। রামায়ণের যুগে যেভাবে ইন্দ্রজিতের জনগণ সম্পৃক্ত হয়েছিল, ঠিক তেমনি এই রুইখোজা চাকমার ঠিক তেমনি আমাদের বিপুল চাকমাও সেরকম শরণাতীতকালে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে এই বিপুল চাকমাকে নিয়ে। আমাদের সহযোগিতা গিরিপুর থেকে বক্তব্য দিয়েছে, সেই সাধারণ কিন্তু সবসময় মিছিল মিটিংয়ে গিয়েছে। আমরা আশা করব বিপুলদের মতো আরো মানুষ পার্বত্য চট্টগ্রামে লড়াই সংগ্রামে যুক্ত হবে। তাদের জীবন পণ দিয়ে তারা একদিন আমরা পূর্ণ সাহিত্য শাসন কায়েম করতে পারবো। হুমকি দমকি উপেক্ষা করে ছাত্র সমাজকে আহ্বান জানাবো, বাংলাদেশে যদি ছাত্ররা যদি মরণকে ভয় করে আন্দোলন যদি না করত, তাহলে কিন্তু তারা আজকে শেখ হাসিনা সরকারকে হটিয়ে দিতে পারতো না। আমাদেরকেও এরকম ভয়ে ভয়ার্ত হয়ে লুকিয়ে রেখে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আমরা কোনো কিছু আদায় করতে পারবো না। বীরদের মতো লড়াই করে নিজের জীবন আত্মাহুতি দিয়ে যদি দিতে পারি, তাহলে পার্বত্য চট্টগ্রামে একদিন সফলতা লাভ করবে।